হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম আমাদের কনসেপচুয়াল সিরিজের এপিসোড 2 তে, যেটাতে তোমাদের সাথে আমি কথা দিয়েছিলাম যে আমাদের এএফএস এর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে তোমাদের জন্য কেমিস্ট্রির এমন মজার মজার জিনিস আসবে যেগুলো হয়তো তুমি খুব সাধারণভাবে জানতে অথবা জানতে না, সেটাকে আমরা ভিন্নভাবে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং একই সাথে চেষ্টা করব যে তোমার যেন সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এবং এই জন্যই কিন্তু আমাদের এই কনসেপচুয়াল সিরিজ। তো তোমাদের কনসেপচুয়াল সিরিজের এপিসোড 2 তে আমি তোমাদের সাথে আছি, তোমাদের মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আজকে আমাদের খুবই মজার একটা কোশ্চেন, যে আমরা যে লবণ বলি, যে লবণ কি সবসময় নিরপেক্ষ হয়? এই কোশ্চেনটার উত্তর আমরা একটু খোঁজার চেষ্টা করব, যে লবণ কি সবসময় নিরপেক্ষ হয় কিনা। ঠিক আছে, সো আমাদের যে লবণ নিয়ে আমরা যখনই কথা বলি তখন আমরা একটা প্রশমন বিক্রিয়ার কথা চলে আসে। প্রশমন বিক্রিয়া, যেটাকে আমরা আসলে চিনে থাকি হলো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন নামে, যেই রাসায়নিক বিক্রিয়াতে একটা অ্যাসিড একটা ক্ষার বিক্রিয়া করে তোমার লবণ এবং পানি উৎপন্ন করে। খুব ভালো কথা। এখন এই বিক্রিয়ায় অ্যাসিড তার অম্লীয় ধর্ম এবং ক্ষার তার ক্ষার ধর্ম হারিয়ে ফেলে, অর্থাৎ তারা প্রশমিত হয়। অম্লটা ক্ষার দ্বারা প্রশমিত হয়, ক্ষারটা অম্ল দ্বারা প্রশমিত হয়ে তোমার লবণ আর পানি উৎপন্ন করে। এই বিক্রিয়ায় এটা হলো তোমার অ্যাসিড, এটা হলো তোমার বেস, এটা হলো তোমার লবণ বা সল্ট, আর এটা তো লেখাই আছে ওয়াটার। সো আমরা বুঝতে পারলাম এখন এই যে লবণ, তাহলে লবণটা কি আসলে? লবণ হলো রসায়নের ভাষায় একটা বিক্রিয়া, একটা যৌগ, যেটা হলো তোমার অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। লবণ হলো একটা আয়নীয় যৌগ বা একটা আয়নিক কম্পাউন্ড, যা একটা ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আয়ন এবং একটা অ্যানায়ন অর্থাৎ একটা ঋণাত্মক আধানযুক্ত আয়ন দ্বারা গঠিত। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরের দ্বারা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ, অর্থাৎ এদের মধ্যে একটা স্থির তড়িৎজনিত আকর্ষণ দ্বারা তারা আবদ্ধ থাকে, যেই কারণে এটাকে আয়নিক বন্ধন বলা হয়। তুমি বুঝতেই পারতেছো, এখানে অ্যাসিডের H+ আর ক্ষারের OH- মিলে পানি তৈরি করে, এবং অ্যাসিডের H+ ছাড়া যেটা থাকে এই ক্ষেত্রে ক্লোরাইড, এবং ক্ষারের OH- ছাড়া যেটা থাকে এই ক্ষেত্রে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ তৈরি করেছে। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এখন লবণকে কিন্তু শুধু নিরপেক্ষ বলা যায় না, লবণকে তোমার সাধারণত অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ এই 3 ভাগে ভাগ করা যায়। এই অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ হয়, এবং লবণের প্রক্রিয়া বা লবণের প্রকৃতি নির্ভর করে এই অ্যাসিড আর ক্ষারের প্রকৃতির উপর। এই কথাটা হলো সবথেকে ইম্পর্টেন্ট, যে অ্যাসিড আর ক্ষার থেকেই যেহেতু উৎপন্ন হচ্ছে, তার মানে অ্যাসিড আর ক্ষারের প্রকৃতির উপর লবণ হেভিলি ডিপেন্ডেন্ট। যখন একটা শক্তিশালী অ্যাসিড আর একটা শক্তিশালী ক্ষারের মধ্যে বিক্রিয়া হয় তখন নিরপেক্ষ লবণ উৎপন্ন হয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ শক্তিশালী অ্যাসিড, আচ্ছা শক্তিশালী ক্ষার, ভালো কথা। এখন আসো আমরা শক্তিশালী অ্যাসিড কিছু চিনে ফেলি। শক্তিশালী অ্যাসিডগুলা হলো জেনারেলি খনিজ অ্যাসিডগুলা, যেগুলা হলো আমাদের বহুল পরিচিত হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, শক্তিশালী ক্ষার বলতে আমাদের যে ক্ষারগুলো আমরা চিনি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটসেট্রা। সো যখন একটা শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষার বিক্রিয়া করতেছে, এরা তো একে অপরের দ্বারা প্রশমিত হইতেছে, এবং এদের একজন আরেকজনের প্রভাব একজন আরেকজনের উপর খাটতেছে না আহামরি কোনো, কার উপর খাটতেছে না? লবণের উপর। তাই লবণটা হচ্ছে আমার নিরপেক্ষ লবণ। খুব ভালো কথা। কিন্তু যখনই আমার শক্তিশালী অ্যাসিডের সাথে একটা দুর্বল ক্ষার বিক্রিয়া করবে, যেটা জেনারেলি আমরা দুর্বল ক্ষার বলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বোঝাই, আর দুর্বল ক্ষার দুর্বল অম্ল বলতে আমরা জেনারেলি জৈব অ্যাসিড বা জৈব অম্ল বা জৈব ক্ষারকে বুঝিয়ে থাকি। মানে জৈব ক্ষার বলে তো কিছু নাই, মানে দুর্বল বলতে আমরা এগুলা বুঝাই, আর জৈব অ্যাসিড বলতে আমরা বুঝাই যে অ্যাসিডগুলো কোনো না কোনোভাবে এডিবল বা গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে যখন একটা শক্তিশালী অ্যাসিড, তুমি নামের মধ্যেই দেখতে পাচ্ছ ভাইয়া, শক্তিশালী, অ্যাসিডটা শক্তিশালী কিন্তু ক্ষারটা দুর্বল, তার মানে লবণের মধ্যে অ্যাসিড ক্ষার প্রশমিত হবে, ঠিক আছে, কিন্তু অ্যাসিডের বৈশিষ্ট্যটা বেশি থেকে যাবে, বিকজ অ্যাসিডটা শক্তিশালী, লবণটা ক্ষারটা হলো দুর্বল, তাই লবণটা একটা অম্লীয় লবণ উৎপন্ন হবে। তাই দেখো
একটা শক্তিশালী অ্যাসিড আর একটা দুর্বল তোমার ক্ষার বিক্রিয়া করলে যে লবণটা উৎপন্ন হয় এটা একটা অ্যাসিডিক লবণ বা অম্লীয় লবণ, যার পিএইচ কিন্তু 7 না। আমরা কিন্তু এতকাল পড়ে আসছি যে লবণ মানেই নিরপেক্ষ, 9 10 অবভিয়াসলি 9 10 লবণ মানেই নিরপেক্ষ এবং লবণ মানেই তার পিএইচ 7 হবে না। অ্যাসিডিক লবণ মানে কি তার পিএইচ 7 এর থেকে কম। ঠিক একইভাবে যখন কোনো দুর্বল অ্যাসিড আমরা কাকে চিনি? দুর্বল অ্যাসিড আমরা চিনি অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। দুর্বল অ্যাসিড আমরা চিনি কার্বনিক অ্যাসিড H2CO3। এই অ্যাসিডগুলো যখন একটা শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে, বুঝতেই পারতেছো যে দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্যটা তখন কম থাকে, শক্তিশালী ক্ষারের বৈশিষ্ট্যটা তখন বেশি থাকে। যেমন সোডিয়াম কার্বনেট, দেখো দুর্বল কার্বনিক অ্যাসিড শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করছে, যেটা হলো তোমার একটা ক্ষারীয় লবণ। অর্থাৎ আমরা আমাদের বেসিক আইডিয়াটা, একদম সিম্পল একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম যে লবণ কিন্তু সবসময় নিরপেক্ষ হয় না ভাইয়া, বরঞ্চ লবণ নিরপেক্ষর সাথে অম্লীয় এবং ক্ষারীয় হতে পারে, ডিপেন্ডস অন দ্য অ্যাসিড অ্যান্ড দ্য বেস ইউ আর ইউজিং, যে তোমার লবণটা কি নিরপেক্ষ হবে, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ভালো লেগেছে অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট এপিসোড, যেখানে আমরা চলে আসবো আবার নতুন কোনো একটা কনসেপ্ট নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।